নমস্কার বন্ধুরা, আপনাদেরকে মিলগড় অ্যাসোসিয়েশনে স্বাগত জানাই। আজকে আমরা WBSSC গ্রুপ ডির ম্যাথ রিজনিং নিয়ে সম্ভাব্য কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এটা আমাদের ইউটিউব চ্যানেল, আপনারা চাইলে এর সাথে যুক্ত হয়ে পর আমাদের মনোবল বাড়াতে পারেন। এখানে আমরা মোটামুটি নিয়মিতভাবে এখন কন্টেন্ট ছাড়া শুরু করেছি। আজকে আমাদের ভিডিওর মেন আলোচনা ম্যাথ রিজনিং আর বেসিক কিছু ইনফরমেশন, যেগুলো আপনাদের গতকাল 8 তারিখ পরীক্ষা দেওয়ার সময় মাথায় রাখলে অনেকটা সুবিধা হবে ভালো পরীক্ষা দেওয়ার জন্য। চলুন আমাদের শুরু করা যাক। আমাদের আজকের আলোচনা ম্যাথ রিজনিং থেকে এই 8 তারিখের গ্রুপ ডির কোয়েশ্চেনে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো পরীক্ষা হলে প্রবেশ করার আগে সকালবেলাতে যদি একবারের জন্য চোখ বুলিয়ে যান, তাহলে হয়তো আপনারা এর মধ্যে কিছু কমনও পেতে পারেন। চলুন আগে যাওয়া যাক। আমরা প্রথমে পরীক্ষার সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নেব। কীভাবে পরীক্ষা দিলে যারা নতুন পরীক্ষা দিচ্ছেন OMR বা যারা অনেক দিন ধরে পরীক্ষার সাথে যুক্ত আছেন, তাদের একটু হলেও সুবিধা হয়তো হতে পারে। তো যাই হোক, শুরু করা যাক। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গ্রুপ ডি WBSSCর গ্রুপ ডি আছে, সেটা আমাদের কন্ডাক্ট করছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন WBSSC। এর সিলেবাস আর পরীক্ষার ধরন 3টে সেকশন থেকে কোয়েশ্চেন আসবে: সাধারণ জ্ঞান, জিকে, চলতি ঘটনা, যুক্তি বিচার। চলতি ঘটনা, সাধারণ জ্ঞান, জিকে সেকশন থেকে, যুক্তি বিচার রিজনিং অ্যান্ড ম্যাথ থেকে। আমরা এর আগের ভিডিওতে এ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছি, তো তাই আজকে আমরা এই সেকশনে বেশিক্ষণ সময় দেব না, আমাদের ভিডিও অনেকটা লেন্থি হয়ে যাবে। তাও একবার দেখে নিন। পরিচালনকারী সংস্থার নাম WBSSC, পোস্টের নাম গ্রুপ ডি। প্রায় 5500 পোস্টের কাছাকাছি শূন্যপদ রয়েছে, কিন্তু গ্রুপ সি আর ডি মিলিয়ে নিয়ার অ্যারাউন্ড 16 লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছেন। যেটা দেখা গেছে, গ্রুপ সির পরীক্ষাতে খুব কম পরিমাণে মানুষজন অ্যাবসেন্ট থাকছেন। 5 থেকে 10% মানুষজন হয়তো পরীক্ষা দিতে আসছেন না। তো সেরকম মাথায় রেখে আপনারা পরীক্ষা দিন। পরীক্ষার কোয়েশ্চেন খুব নমিনাল হচ্ছে, একটু যদি পড়াশোনার সাথে টাচ থাকে আপনাদের খুব ভালো পরীক্ষা হবে। পরীক্ষার তারিখ 8 মার্চ। 40টা কোয়েশ্চেন আসবে। সঠিক উত্তরের জন্য 1 নম্বর থাকবে, নেগেটিভ মার্কিং নেই, এটা একটা প্লাস পয়েন্ট। যদি পারেন তো সবকটা অ্যাটেন্ড করে আসবেন। 1 ঘন্টা 20 মিনিটের এক্সাম হবে। এটাতে কোয়ালিফাই করলে তার পরবর্তী স্টেপ লিখিত পরীক্ষা, যদি কোয়ালিফাই করেন পরবর্তী স্টেপ সাক্ষাৎকার, আর হয়তো এক্সপিরিয়েন্স থাকলে আবার 5 নম্বর এক্সট্রা পাওয়া যেতে পারে। অফিসিয়াল ওয়েবসাইট ছিল westbengalssc.com। আর ওই যে বললাম 3টে সেকশন থাকবে: জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, লজিক্যাল রিজনিং 10 নম্বর, অ্যারিথমেটিক 10 নম্বর। 40 নম্বরের কোয়েশ্চেন হবে, 40টা কোয়েশ্চেন থাকবে। আর সেরকম 1 ঘন্টা 20 মিনিট 80 মিনিট 40টা কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি দেখি আমরা, তো পার কোয়েশ্চেনে আমাদের 2 মিনিট করে অ্যালোটেড থাকছে, যেটা তুলনামূলক অন্যান্য পরীক্ষার চেয়ে অনেক বেশি থাকছে। তো আপনারা অনেক সময় পাবেন। এই ক্ষেত্রে একটা আপনাদের নেগেটিভ পয়েন্ট থাকবে যে OMR সিট ভরতে হবে। তো বেশি টেনশন না নিয়ে আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে যাই। মোট 40টা প্রশ্ন, 1 নম্বর করে, কোনো নেগেটিভ মার্কিং নেই। তো সম্ভব হলে সব কোয়েশ্চেনই করে আসুন। আমাদের প্রথমে পাটিগণিত বা ম্যাথের অ্যারিথমেটিকের 25টা কোয়েশ্চেন থাকবে, পরবর্তী 25টা রিজনিংয়ের থাকবে, যেগুলি আমাদের গ্রুপ সিতে এসেছিলো। মোটামুটি অনুরূপ ওইরকমই কোয়েশ্চেনের একটা সেট তৈরি করার চেষ্টা করেছি। হয়তো পরীক্ষা হলে আপনারা এগুলো পেয়ে যেতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন আমাদের, যদি A/B 2:3 হয় বা 2:3 হয় আর B/C 4:5 হয়, তাহলে ABC কত? যদি এই ধরনের অনুপাতের আপনাদের কোয়েশ্চেন আসে, তো যদি আমরা এইভাবে নিই AB 2:3 আর B/C 4:5, তো এখানে দেখুন আমাদের
দুটো অনুপাতে বি কমন রয়েছে, আর আমাদের চেয়েছে এ বি সি, যেটা আমরা দুটোকে একসাথে মার্জ করলে আমরা পেয়ে যেতে পারি। তো প্রথমের ক্ষেত্রে বি এর ভ্যালু রয়েছে 3, আর সেকেন্ডের ক্ষেত্রে বি এর ভ্যালু রয়েছে 4। তো প্রথমে আমাদেরকে বি এর ভ্যালু দুটোর ক্ষেত্রে সেম করতে হবে। তো তাই যদি করতে হয় আমাদের এই অনুপাতকে 4 দিয়ে গুণ করতে হবে, আর এই অনুপাতকে 3 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা তাই করি তাহলে বি এর মান দুটোর ক্ষেত্রে আমরা 12 পেয়ে যাব। তো চলুন দেখে নিই। A/B হয়ে যাবে আমাদের 2/4, 3/4 হয়ে যাবে আমাদের বি এর ক্ষেত্রে, আর সি এর ক্ষেত্রে হয়ে যাবে 5/3। তো আমাদের উত্তর চলে আসবে 8/12/15। চলুন পরবর্তী কোয়েশ্চেন দেখে নিই। 16 এর বর্গের বর্গমূল কত? তো 16 এর বর্গ তার বর্গমূল কত? তো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, 16 বর্গ মানে 16 × 16। তো এখানে দুটোর থেকে একটা বেরোলে আমাদের উত্তর আসবে 16, বা এরকমভাবেও করতে পারেন। এটা একটু হায়ার অ্যাপ্রোচ। 16^2, আর √এর পাওয়ার হয় হাফ। তো এই ক্ষেত্রে আমরা কাটাকুটি করে 16^1 যদি আসে আমরা 16 অ্যান্সার সহজেই করতে পারবো। দেখুন 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে আমাদের, 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য? তো আমরা যদি 9 ঘরের নামটা জানি, তো 100-র মধ্যে আমাদের 9 × 11 99, যেটা আমাদের ম্যাক্সিমাম নাম্বার হতে পারে 1 থেকে 100-র মধ্যে, কারণ তারপরে আর 100 পেরিয়ে যাবে। তো সেই হিসাবে যদি আমরা দেখি 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99। গুণে নিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হবে 11টি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। পরবর্তী কোয়েশ্চেন, বার্ষিক 6% সরল সুদে 4000 টাকা কত বছরে 4960 টাকা হবে? তো আমরা যে সূত্রটা জানি নর্মালি, I = PRT/100। এখানে I সমান ইন্টারেস্ট, P সমান প্রিন্সিপাল, R সমান রেট, T সমান টাইম। এটা যে কোনো সরল সুদের ক্ষেত্রে আমাদের কাজে লেগে যায়। I ইন্টারেস্ট মানে আপনার সুদ প্লাস আসল, যে ভ্যালুটা আমাদের কত বছর পর 4960 টাকা হচ্ছে। আর আমাদের মেন প্রিন্সিপাল ছিল বা আসল ছিল আমাদের এইখানে 4000, অতএব সুদ আমাদের অটোমেটিক বেরিয়ে চলে আসবে 960 টাকা। তো এইখানে আমরা আয়ের জায়গাতে যদি 960 বসাই, প্রিন্সিপাল 4000, রেট আমাদের 6% দেওয়া আছে, টাইমটা আমাদের বের করে নিতে হবে বাই 100। তো আমরা এখান থেকেও কাটাকাটিটা করতে পারি, 960/4 × 6, 6 40, 40 ইয়ার্স। এখানে 40 ছিল, তো এখানে একটা শূন্য কেটে যাবে, এখানে 4 চলে আসবে। এটা 4 ইয়ার্স অ্যান্সার হবে, 4 ইয়ার্স। যদি আবার আমরা করতে চাই দেখে নিতে পারি, এখানে আমাদের কনফিউশনটা তৈরি হয়েছে। চল্লিশ × 6, এখানে যেটা আছে সেটা নিচে চলে যাবে। বজ্রগুণ পদ্ধতি যদি আমরা টিটাকে বের করি, টি যদি উপরে আসে, তো 40 × 6 নিচে চলে যাবে, আর 960 উপরে চলে আসবে। কাটাকাটি চলে গেল, 4 × 24 = 96, 4 সমান 4 ইয়ার্স অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, 800 টাকার 12.5 অংশ সমান কত?
আমাদের এখানে ইজিলি বেরিয়ে যেতে পারে। দুটো পদ্ধতিতে আমরা বের করে দেখাই। ফার্স্ট পদ্ধতিতে আমাদের কী আছে, ডাইরেক্ট আমরা করতে পারি 800 ইন্টু 12.5% মানে 800 ইন্টু 12.5 বাই 100, আর এই পয়েন্টের জন্য আবার 10। তো এখানে কাটাকাটি চলে গেল, 4, 5, 100 টাকা। আমরা কীভাবে আবার বের করতে পারি, এক্ষেত্রে যদি আমাদের সেকেন্ড অপশান থাকে, সেকেন্ড প্রসেস, 800 টাকা সমান যদি আমাদের 100 টাকা হয়, তাহলে তার হাফ মানে 50% সমান হবে 400 টাকা। 50% সমান 400 টাকা। আবার তার হাফ যদি করি, 25% সমান হবে আমাদের 200 টাকা। আবার 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে থাকি, সেটা চলে আসবে 12.5%, যেটা চলে আসবে 200কে যদি 2 দিয়ে ভাগ করি 100 টাকা। তাহলে আমাদের 100 টাকা হবে উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, একটা সম্পত্তির 3/10 মূল্য 15,000 টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? 3/10 মানে আমরা যদি এইভাবে দেখি, একটা অংশ আছে যেটাকে আমরা 10 ভাগে যদি ভাগ করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এর মধ্যে এই 3টে পার্ট উপরে আছে, মানে এইখান থেকে এই পার্টটাকে আমরা বলবো 3/10। 10 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে টোটাল অংশটা মানে 10-এর 10 বা 1 অংশ। তো এইখান থেকে আমরা লিখতে পারি 3/10 সমান যদি 15,000 হয়, তাহলে 1 অংশ সেটা হবে 3/10 চেয়ে বেশি। সো সেটা হবে 10টা উপরে উঠে যাবে, 3টা নিচে চলে আসবে। পঞ্চাশ হাজার আপনাদের উত্তর হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন, 12 জন লোক একটা কাজ 15 দিনে করে, 20 জন লোক কত দিনে করবে? তাহলে 12 জন লোক মিলে যদি কাজটি 15 দিনে করে, একজন লোকের নিশ্চয়ই বেশি লাগবে। মোট কাজ হবে 15 ইন্টু 12 মানে 180 অংশ। আবার একজনে 180 অংশ বা 180 দিন যদি করে, তাহলে 20 জন লোকের সেটা নিশ্চয়ই আরও কম লাগার কথা। তো বাই 20 হয়ে যাবে, 90 ডেজ হয়ে যাবে, 90 দিন উত্তর। ক্ষমা করুন, ওটা 9 দিন হবে, 90 দিন না, 9 ডেজ আমাদের 9 দিন আমাদের 20 জন লোক মিলে পুরো সেম কাজটি সম্পন্ন করবে। এখানে সরল দেওয়া আছে 999 1/7 প্লাস 999 6/7। তো আমরা 1:1.4কে আমরা লিখতে পারি 5/4। আবার এটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখুন, যদি আমরা ভগ্নাংশের যোগ করি, প্রথমে দুটোর হরের লসাগু, তারপরে যেটা লসাগু আসে লসাগুর সাথে এটা ভাগ করে নিতে, এখানে 4 আসে, এটার সাথে এটা করে 1 আসে, তো 1 হয় মানে 5/4। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তো আমরা সেটাই এখানে লিখব, 999 প্লাস 1/7 প্লাস 999 প্লাস 6/7। এক্ষেত্রে আমরা দুটো 999কে এক কাছে করে নেব, 999 প্লাস 999 প্লাস 1/7 প্লাস 6/7। তো এই দুটো যদি আমরা করে থাকি, এটা চলে আসবে 1998 প্লাস 7/7 হরগুলির লসাগু 7 হবে, 1 প্লাস 6 মানে 1998 প্লাস 7/7 মানে 1, মানে উত্তর হয়ে যাবে 1998 প্লাস 1 সমান 1999। আমাদের উত্তর হবে 1999। আশা করছি বুঝতে পারছেন। পরবর্তী কোয়েশ্চেন,
কোয়েশ্চেন একটু ভুল রয়েছে আমাদের, কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি থাকার কথা 1-3, 1-4, 1-6, 1-3, 1-4, 1-6। তো এখানে আমাদের যদি যদি ভগ্নাংশগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হয়, তো আমাদের প্রথমেই নিচের হরগুলিকে ভগ্নাংশের আকারে থাকবে না, এগুলো আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হবে। তো আনতে গেলে আমাদের প্রথমে হরগুলিকে লসাগু করতে হবে। 3, 4 আর 6, 3, 4, 6 লসাগু কত? 12। আচ্ছা, তো 12 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমরা লবের সাথে 12 দিয়ে আমরা গুণ করে নেব। তো এক্ষেত্রে আমাদের 4 চলে আসছে, এক্ষেত্রে 3, এক্ষেত্রে 2। তো আমাদের পূর্ণ সংখ্যার অনুপাত হবে 4:3:2। পরবর্তী কোয়েশ্চেন 1-2 + 1-6 + 1-12 + 1-20। এটাকেও আমরা দুটো পদ্ধতিতে করে দেখাবো। একটা লেন্থি প্রসেস, যদি আপনার মাথায় না থাকে সেকেন্ড অপশানটা, তাহলে এই পদ্ধতিতে করতে পারেন, সময় প্রচুর থাকবে। 1-2 + 1-6 + 1-12 + 1-20। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে হরগুলির লসাগু করে নিতে হবে। 2, 6, 12, 20 লসাগু 60। 60 দিয়ে ভাগ করলে 30 থাকবে, যেটা লবের সাথে গুণ হবে। হরের সাথে 6 দুগুণে 10, 60, 5, 12, 60, 3। এক্ষেত্রে আমাদের উত্তর আসছে 40, 48/60। এটাকে আবার 12 দিয়ে ভাগ করা যায়, 4:5 হবে অ্যান্সার। আর সেকেন্ড পদ্ধতি, যেটার জন্য আপনাদের কম সময় লাগবে, সেটা করে দেখায়। দেখুন এখানে আছে 1-6। তো 1-6কে আমরা এরকমভাবেও লিখতে পারি। 2 আর 3 লসাগু 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 × 1 আবার 2 মানে 1-6। তাহলে আমরা 1-6কে এইভাবে লিখতে পারি। সেম 1-12কে আমরা 1-3 - 1-4ও লিখতে পারি, আর 1-20কে 1-4 - 1-5 লিখতে পারি। আমরা এই পদ্ধতিতে করি। 1-2 + 1-6 + 1-12 + 1-20, 1-2 + 1-2 - 1-3 + 1-3 - 1-4 + 1-4 - 1-5। তো দেখুন এখানে -1-3 আর +1-3 আছে, তো এটা কেটে যাবে। -1-4 +1-4 আছে, এটাও কেটে যাবে। আমাদের এখানে পড়ে থাকবে কি 1-2 + 1-2 + 1-5। তো এদের লসাগু 10, 2 5-এ 10, 2 5-এ 10, 5 দুগুণে 10। 10 - 2 8-এর 10 সমান কাটাকুটি হয়ে যাবে 4 আর 5, 4 আর 5 উত্তর। আপনারা যে পদ্ধতিতে খুশি করতে পারেন, যেটা আপনাদের মাথায় থাকবে। না থাকলে এই পদ্ধতিটা আমাদের নইলে এটা শর্ট কোয়েশ্চেন টাইপে এভাবে করতে পারেন। একটা গাড়ির গতিবেগ 72 কিলোমিটার/ঘন্টা হলে মিটার সেকেন্ডে তার গতিবেগ কত? তো মিটার সেকেন্ডে যদি আমাদের জানতে হয়, সেটাকে পরিবর্তন করতে গেলে আওয়ার বা ঘন্টা, কিলোমিটার ঘন্টার থেকে যদি আমাদের পরিবর্তন করতে হয় মিটার সেকেন্ডে, সেটা আমরা করতে পারি। যদি আমরা বলি 1 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 কিলোমিটার বাই 1 ঘন্টা। 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমাদের 5-18 মিটার/সেকেন্ড। 1 কিলোমিটার ঘন্টা সমান 5-18 মিটার/সেকেন্ড। আবার অনুরূপভাবে যদি আমাদের 1 মিটার/সেকেন্ডকে ঘন্টায় করতে হয়, তাহলে এটা হয়ে যাবে 18/5 কিলোমিটার/আওয়ার। আমাদের এখানে গতিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার। এটাকে আমরা ডাইরেক্টলি পরীক্ষাতে সূত্র দিয়ে লাগিয়ে দেবো। এই কিলোমিটার/আওয়ারকে যে মিটার/সেকেন্ডে চেঞ্জ করছি আমরা, 5-18 4 মানে 20 মিটার/সেকেন্ড।
তাছাড়াও আপনারা করতে পারেন, এটাকে আরেকটা পন্থাতেও করা যায়। সেকেন্ড অপশানে, এটা তো ফার্স্ট অপশান বললাম, 72 কিলোমিটার মানে 72,000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো এখানে দুটো শূন্য 36 গুণে 72 মানে 20 মিটার পার সেকেন্ড। আপনাদের যেটাতে ইচ্ছা সেটাতে আপনারা করতে পারেন, যে পদ্ধতি মাথায় থাকবে বা মনে থাকবে। পরবর্তী কোয়েশ্চেন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লাভের শতকরা হার কত? তো আমাদেরকে জানতে হবে লাভ সমান কি। কোনো কিছুতে লাভ আমরা কখন করব? যখন আমরা যে টাকায় বিক্রি করব সেটা যদি ক্রয় মূল্যের চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা লাভ করব। আর ক্ষতি আমাদের কখন হবে? যদি আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে আমাদের সেই সময় ক্ষতি হয়। আমাদের এখানে দেখার কথা লাভ, আর লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়। এখানে আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য 5। তো আমরা যেহেতু অনুপাতে আছে আমরা ধরে নিতে পারি, ধরি ক্রয় মূল্য সমান 4x আর বিক্রয় মূল্য 5x। অতএব লাভ কত হবে? লাভ হবে 5x মাইনাস 4x সমান x। আমরা কী বললাম, লাভ কিসে হয়? আমাদের ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত আমাদের এখানে? 4x, লাভ কত? x। তাহলে 4x লাভ হয় x টাকা, একে লাভ হয় কম টাকা, আর 100 টাকায় লাভ হয়। তো আমাদের অ্যান্সার হবে 25%। বা আপনারা এভাবেও করতে পারেন, যদি ক্রয় মূল্য 400 ধরেন, যেহেতু আমাদের 4:5 আছে, আর বিক্রয় মূল্য যদি 500 ধরেন, তাহলে আপনাদের লাভ হবে 500 মাইনাস 400 সমান 100। ঠিক আছে, তাহলে 100 টাকা লাভ হয় কত টাকাতে? 400 টাকাতে লাভ হয় 100 টাকা, 1 টাকাতে লাভ হয় এত। যেহেতু আমাদের শতকরা লাভের শতকরা বার করতে বলেছে, তো আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 100তে কত হবে? 25% উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, একটা ক্ষুদ্রতম সংখ্যাকে 125 এবং 210 দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 ও 1 অবশিষ্ট থাকে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কোন সংখ্যা দিয়ে 125 আর 210কে ভাগ করলে যথাক্রমে 5 ও 1 অবশিষ্ট থাকে? কোয়েশ্চেনটা একটু ভুল হয়েছে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এটা 120 আর 211 হবে। তো যদি এরকম কোয়েশ্চেন আমাদের গ্রুপ সিতে এসেছিলো, তো যদি এরকম থাকে যে 5 আর 1 অবশিষ্ট থাকবে, তাহলে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেইগুলোকে অবশিষ্টগুলিতে বিয়োগ করতে হবে। মানে আমাদের সংখ্যাগুলি হবে 125 মাইনাস 5 120, আর 211 মাইনাস 1 210। এবার এই দুটি সংখ্যাকে আমাদের গসাগু করতে হবে। গসাগু দুটো পদ্ধতিতে করা যায়। একটা ভাগ পদ্ধতিতে, এরকমভাবে 210 1 দিয়ে গেল 90, 120 1 90 30 90, যখন মিলে যাবে যে সংখ্যার দিয়ে ভাগ করা যাবে সেটা হবে ওদের গসাগু। এটা একটা পদ্ধতি। আবার একটা পদ্ধতি আছে, এরকমভাবে আমরা করতে পারি। এটা 10 দিয়ে যাচ্ছে 12 21, আবার এটা আমরা 3 দিয়ে যাচ্ছে 4 7, আর পরবর্তীতে যাচ্ছে না। তো আমাদের যে উৎপাদক এখানে থাকলো সেটাই হবে আমাদের গসাগু। আর লসাগুর ক্ষেত্রে এটাকে উৎপাদক পদ্ধতিতে বলে, এটাকে ভাগ পদ্ধতিতে বলা হয়। ভাগ পদ্ধতি, উৎপাদক পদ্ধতি। এটা লসাগু 30, আর লসাগু এটার থেকে উৎপাদক পদ্ধতিতে আমাদের লসাগু বের করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কী হবে? 10 গুণিত 3 গুণিত এখানে যে সংখ্যাগুলো বেঁচে থাকবে 3 4 12 840। দেখবেন 840 যে সংখ্যাটা আছে সেটাকে 210 দিয়েও আর 120 দিয়েও ভাগ করা যাবে। তো আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে 30।
30 দিয়ে পর আমাদের এই দুটো সংখ্যাকে ভাগ করা যাবে। পরবর্তী কোয়েশ্চেন, 1 টু দি পাওয়ার 50 প্লাস -1 টু দি পাওয়ার 50। তো দেখুন, 1 টু দি পাওয়ার যতই থাক, ইভেন থাক, অড থাক, জোড় থাক, বিজোড় থাক, সমান অলওয়েজ একই আসবে। 1 টু দি পাওয়ার 1001 হলো, সেটা একই আসবে। -1-এরও 1 আসবে, কিন্তু তার আগে মাইনাসের সিম্বলের চেঞ্জেস আসবে। কীরকম? যদি -1 টু দি পাওয়ার 2 ধরি, মানে যদি জোড় সংখ্যা ধরা হয়, তাহলে -1 ইন্টু -1 এটা সমান এটা লিখতে পারি। তাহলে মাইনাস মাইনাসে +1, সেটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি এটা 3 করে দিই, আমরা এটা বিজোড় করি, তাহলে দেখুন -1 ইন্টু -1 ইন্টু -1, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্ষেত্রে হবে আমাদের -1। তো সেম এই ক্ষেত্রে দেখুন, এটার ক্ষেত্রেও 1 হবে, আর এটা যেহেতু 50 আছে, তো এই ক্ষেত্রেও 1 হবে, 2 হবে অ্যান্সার। এটা যদি এরকম থাকতো 1 টু দি পাওয়ার 50 প্লাস -1 টু দি পাওয়ার 49, তাহলে আমাদের কী হতো? এটা 1 হতো। যেহেতু এটা বিজোড় আছে, -1 আছে, তো এই ক্ষেত্রে আমাদের মাইনাস হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে 0, বাট এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 2। পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। 4টি ক্রমিক সংখ্যার গড় 4.5 হলে বৃহত্তম সংখ্যাটি কত? 4টি ক্রমিক সংখ্যার গড় যদি 4:5 হয়, 4.5 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তো যদি আমরা জানি গড় মানে মোট 4টি সংখ্যার যোগফলকে 4 দিয়ে ভাগ করা হয়েছে। এখানে কি বলা আছে? ক্রমিক। তো আমরা 4টি সংখ্যার যোগফল কত হবে? মোট যোগফল হবে 4.5 ইন্টু 4, 4 16 দিয়ে 18। দেখুন, এখানে বলেছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে বর্গ, যেমন 1 2 3 4। তো এই ক্ষেত্রে আমরা সংখ্যাগুলো ধরে নেব x-1, কাটাকুটির ক্ষেত্রে আমরা সুবিধা হবে, তাই আমরা এরকম ধরে নেব। পরবর্তী সংখ্যা কী হবে? +1 হবে। পরবর্তী সংখ্যা মানে কি? +1, 1 থেকে 2 1 বাড়ে, 2 থেকে 3 1 বাড়ে, 3 থেকে 4 1 বাড়ে। তো এর সাথে 1 যোগ হলে হয়ে যাবে x, আবার এক্সের সাথে 1 যোগ হয়ে গেলে x+1, আবার এর সাথে যদি যোগ হয় 2 হয়ে যাবে। এটা সমান আমাদের চলে আসছে 18। তো এখানে আমরা দেখে নেব কত আসছে। 1 2 3 4 সমান 4x, আর এখানে +1 -1 কেটে যাবে, 2 থাকবে, +2 সমান 18। তাহলে 4x সমান 18 - 2, 4x সমান 16। তাহলে x সমান আমাদের চলে আসবে এক্সের ভ্যালু চলে আসবে আমাদের x সমান 4। আমাদের 4টা সংখ্যা কী কী ছিল? x-1, x, x+1 আর x+2। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা আমাদের ছিল কত? বৃহত্তম সংখ্যা ছিল x+2। যদি আমরা এখানে সিরিজটা দেখি, তো আমাদের যদি x হয়, এক্সের ভ্যালু 4 হয়, তাহলে এটা 4, তার আগেরটা 3, x-1, 4 - 1 সমান 3, 4 + 1 সমান 5, আর x+2 মানে 4 + 2 সমান 6। তো আমাদের বৃহত্তম সংখ্যাটি হবে 6। কোয়েশ্চেনটা পড়ে দেখে আসবেন যে কী চেয়েছে, নইলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। আমরা এক্সের ভ্যালু 4 বেরোচ্ছে, তো সেটা আমরা অ্যান্সার করে দিয়ে চলে আসলে কিন্তু সবটা করে আপনাদের নাম্বার মাইনাস হবে। এক্ষেত্রে দেখুন পরবর্তী কোয়েশ্চেন, 12 মিনিট আর 1 ঘন্টার লসাগু কত? গরুতে ছাগলে বেড়াতে কখনোই কোনো কাজ একসাথে করা যায় না। যদি আপনাকে দুটো রাশিকে করতে, দুটো রাশিকে সেম এককে নিয়ে আসতে হবে, হয় মিনিটে বা ঘন্টাতে। তো আমাদের এই ক্ষেত্রে
মিনিটটা 12 মিনিটে রাখছি, আর 1 ঘন্টাটাকে আমরা জানি 60 মিনিট যদি রাখি, তো আমরা এটা কী করবো, 12 আর 60 আমরা উৎপাদক করবো, যেটা 12 দিয়ে ডিভাইড করে যে 5। তো আমাদের লসাগু হবে উৎপাদক পদ্ধতি 12 ইন্টু 1 ইন্টু 5 মানে 60 মিনিট আর 1 আওয়ার। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন দেখুন, 8 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 4। তো এরকম যদি থাকে, যেখানে আপনারা ভাগের সিম্বল পাবেন সেটাকে করে নেবেন উল্টো করে, 1-এর 4 করে নেবেন, 2টাকে 1-এর 2 করে নেবেন, আর এটা 4। 4 দুগুণে 8, আমাদের অ্যান্সার হয়ে যাবে 4। যেহেতু একটা আমাদের রুল আছে, বডমাস রুল, সেক্ষেত্রে বলে কীভাবে কোন অর্ডারে আমাদের অপারেটরগুলো কাজ করে। বিফোর ব্র্যাকেট, ও ফর অফ এর ডি ফর ডিভিশন বা ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন গুণ, এ ফর অ্যাডিশন প্লাস, আর এস ফর সাবস্ট্রাকশন মাইনাস। তো আমাদের প্রথমে ভাগের কাজ হবে, তারপর গুণের কাজ হবে, তারপর প্লাসের কাজ হবে, তারপরে মাইনাসের কাজ হবে। সো এক্ষেত্রে আমাদের ভাগের কাজ আগে হবে, তারপর গুণের কাজ হবে। একদম সহজ অঙ্ক, বা এইভাবে আপনারা করতে পারেন। 8 প্রথমে একটা করে করতে পারেন, 1-এর 4 ভাজিত 2 প্লাস 4, 2 চলে আসবে, 2 ভাজিত 2 ইন্টু 4, তো 2 আবার 2-এর জন্য এরকম করতে পারেন। এক্ষেত্রে আপনাদের 4 অ্যান্সার বেরোতে পারে। 16 এবং 25-এর মধ্য সমানুপাতি কত? আমাদের মধ্য সমানুপাত, যদি আমাদের মধ্য সমানুপাতি বার করতে বলে, তো মধ্য সমানুপাতির সূত্র x ধরে নেব √, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা। তো এইখান থেকেও ডাইরেক্ট আমরা করে নিতে পারি, 16 সমান 4 ইন্টু 4, 25 সমান 5 ইন্টু 5। তো আমরা জানি কোনো বর্গমূলের ভেতর থেকে যদি দুটো করে সংখ্যা থাকে, তার মধ্যে একটা করে 20 অ্যান্সার এভাবে বেরোতে পারে। এটাকে আপনারা ভাগ করতে পারেন, 16 ইন্টু 25-এ গুণ করতে পারেন, 25 ইন্টু 16 আপনাদের আসবে 400, 400 বর্গমূল 20। 400কে এইভাবে বর্গমূল করতে হয়, 2 দুগুণে 4, দুটো শূন্যর জন্য একটা শূন্য চলে আসবে, 20 হবে আপনাদের অ্যান্সার। দুটি সংখ্যার গুণফল 0.04, দুটি সংখ্যার গুণফল 0.04, একটা সংখ্যা 0.2 হলে অন্যটি কত? তো প্রথম সংখ্যা ফার্স্ট ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়ালস টু দেওয়া আছে 0.04। এর মধ্যে একটি সংখ্যা আমরা জানি, যেটা দেওয়া আছে 0.2, সেকেন্ড নাম্বার আমরা জানি না 0.04। এইখান থেকে আমরা ডাইরেক্ট কাটাকাটি করতে পারবো, ডাইরেক্ট আমরা ওইদিকে নিয়ে চলে যাই 0.04 বাই 0.2। এই ক্ষেত্রে এর জন্য নিচেরটার জন্য 10 হবে, যেহেতু একটা শুনেছি, এক্ষেত্রে 100 হবে। কাটাকুটি হয়ে যাবে 2, 5, তো উত্তর আসবে 1-এর 5। একটা সূত্র আপনার মনে রাখবেন, যদি এরকম দেওয়া থাকে দুটো সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া থাকে, আর যদি একটা সংখ্যা দেওয়া থাকে, যদি 0.5 অ্যান্সার না থাকে, তো এটা ভাগ করবেন, 0.2 অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন, 500 মিটার দূরত্ব একটা ট্রেন 50 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? তো আমাদেরকে এর পিছনে কনসেপ্টটা জানতে হবে। একটা যদি ট্রেন থাকে, সে যদি একটা খুঁটিকে ক্রস করছে, তার মানে আমরা কি বলতে পারবো, যে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে, রাইট? তো এখানে দৈর্ঘ্য কি বলা আছে, 500 মিটারের ট্রেনের দৈর্ঘ্য, আর এতটা পেরোতে টাইম কত লাগছে? টাইম লাগছে 50 সেকেন্ড। 50 সেকেন্ড। তো আমরা লিখতে পারি 50 সেকেন্ডে ট্রেনটি যায় 500 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে এত মিটার,
আর আমাদের গতিবেগ চেয়েছে। আমরা এটা পার সেকেন্ডে বার করতে পারি। যদি সেকেন্ডে দেওয়া থাকে তাহলে আমাদের উত্তর হবে 10 মিটার পার সেকেন্ড। আর যেহেতু আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তো এর সাথে আমাদেরকে 3600 গুণ করে নিতে হবে। তো আমাদের চলে আসবে 36,000 মিটার পার আওয়ার, মানে 36,000 মিটার মানে আমরা জানি 1000 মিটার 1 কিলোমিটার, তো 36 কিলোমিটার পার আওয়ার। এবার এটাকে যদি আমরা আগের কোয়েশ্চেনে করে গেছি যে কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে চাই, তাহলে কী করতে হবে আমাদের 5/18 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব মিটার পার সেকেন্ড। তাহলে হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের এখানে ছিল। যদি মিটার পার সেকেন্ড হয় তাহলে এটা অ্যান্সার করবেন, আর যদি কিলোমিটার পার ঘন্টাতে হয় তাহলে এটা হবে আমাদের উত্তর। পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোয়েশ্চেন আমাদের 25% ছাড় দেওয়ার পর একটা বইয়ের দাম 120 টাকা হলে বইটির প্রকৃত দাম কত? মানে বইটির মার্কিং প্রাইস বা প্রকৃত দাম আমরা ধরে নিচ্ছি 100%, যেখান থেকে আমরা 25% ডিসকাউন্ট দিচ্ছি, তো হচ্ছে আমাদের 75%। তো 75% সমান যদি 120 টাকা হয়, তাহলে 1% সমান নিশ্চয়ই দাম কম হবে। আর 100% আমাদের অ্যাকচুয়াল প্রাইস ছিল, তো 100 আমরা এখানে গুণ করে দেবো। 3 পঁচিশে 75, 4 পঁচিশে 140, মানে 160 টাকা আমাদের বইটির প্রকৃত দাম। আশা করছি বুঝতে পারছেন আপনারা। পরবর্তী কোয়েশ্চেন 22 নম্বর কোয়েশ্চেন, 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তো প্রথম দশটি বলা আছে। তো আমরা জানি প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো আমরা জানি গড় করতে হলে সব কটার যোগ করতে হয়। তো সব কটার যোগফল যদি আমরা করি, তো যোগফল পাবেন 55, আর টোটাল নাম্বার হচ্ছে আমাদের 10। তো আমাদের গড় চলে আসবে 5.5। বা সূত্র আছে, সূত্রের সাহায্যে আপনারা করতে পারেন। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়ের যে সূত্রটি রয়েছে, সেই সূত্রটি হচ্ছে n+1/2। এখানে কতগুলি n মানে হচ্ছে যতগুলি নাম্বার। তো এখানে কতগুলি নাম্বার চেয়েছে? 10। 10 + 1/2 মানে 11/2 মানে হচ্ছে 5.5। এক্ষেত্রে একটা আপনারা এর সাথে মনে রাখতে পারেন সূত্র। এটি হচ্ছে প্রথম n সংখ্যক, যদি আপনাকে প্রথমে এইখানে যদি প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তো এই সূত্র তো আপনি লাগাতে পারেন। 20 + 1/2 মানে 10.5 হবে আনসার, সংখ্যার গড়। তো যদি বলে প্রথম বা 1 থেকে 50-এর যোগফল কত, তো আপনারা 1 + 2 + 3 + এইভাবে যোগ করার কোনো দরকার নেই। আপনারা একটা সূত্র আছে n × n+1/2। যেমন এখানে আমরা বের করেছি 1 থেকে 10-এর, তো এখানে আমরা 1 থেকে 10-এর করে দেখব। n মানে 10, 10 + 1 মানে 11/2, 5 চলে এলো 55। তো এখানে n এর মান কত? 50 হবে, যেহেতু এখানে 50টির সংখ্যা নিচ্ছি। তো 50 × 50 + 1 সমান 51/2। তো হয়ে যাবে 25 × 51। 51 × 25 আপনারা করতে পারেন 5, 5 × 25, আবার এটা হয়ে যাবে 102। 5, 7, 1275। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে
কোয়েশ্চেনটির অ্যান্সার 5.5 রাইট। পরবর্তী কোয়েশ্চেন, একটা বর্গের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে তার পরিসীমা কত? বর্গ বলতে বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে। বর্গক্ষেত্র সংখ্যা 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বর্গক্ষেত্র বলা হয়, মানে 4টি বাহু সমান। আর ক্ষেত্রফল তার ভেতরের অংশটিকে বলা হয় ক্ষেত্রফল। ধরুন আপনার একটা ক্ষেত আছে চাষযোগ্য, তো যে ক্ষেতের আল বা আড় আছে সেটাকে বলা হয় পরিসীমা, আর ভেতরে যে জায়গাটাতে জমিতে চাষ করা যাবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। যদি আপনার বাড়ি থাকে, রুম থাকে, রুমের চার দেওয়ালটাকে বলা হয় পরিসীমা, আর ভিতরে মেঝেটাকে বা উঠানটাকে বলা হবে ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, স্কোয়ার ইউনিট, আর পরিসীমা 4 গুণিত বাহু। তো এই ক্ষেত্রে আমাদের কি আছে? বাহু স্কোয়ার সমান 64, তো বাহু সমান হবে √64। 64 মানে 8 × 8, দুটোর থেকে একটা করে হবে মানে 8। অতএব পরিসীমা কী হবে? উপরে আমরা লিখেছি পরিসীমা সূত্র 4 × বাহু, 4 গুণিত বাহু। আমাদের এখানে বাহু কত বেরিয়েছে? 8, তাহলে আমাদের উত্তর হবে 32 সেন্টিমিটার। পরবর্তী কোয়েশ্চেন, 5 0.5 × 0.5 × 0.5। এর আগের দিন আমি বলেছিলাম যদি আপনার কম্পিটিটিভ এক্সামের পেছনে পড়ে থাকেন তো মিনিমাম 1 থেকে 30 পর্যন্ত আপনাদের স্কোয়ার, আর 1 থেকে 20 পর্যন্ত কিউব আপনাদের যেমন ঠোঁটের ডগাতে মুখস্থ হয়ে থাকে, তাহলে আপনাদের ক্যালকুলেশন করতে অনেকটাই ইজি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখুন 0.5 ইন্টু, এটাকেও আমরা নর্মাল পদ্ধতিতেও করে দেখব, আবার একটু শর্ট প্রসেস করে দেখব। তো 5 5 এখানে 25 আসবে, যেহেতু দশমিকের পর 1 ঘর, আর এখানেও দশমিকের ক্ষেত্রে 1 ঘর মানে 2 ঘর, এটার দশমিক 2 ঘর আগে হবে। 0.25 ইন্টু 0.5, এটাতে যদি আমরা গুণ করি তো 125 আসবে। একটার পর দশমিক, এখানে দুটো 3টে হয়ে গেল, তো 3টের আগে দশমিক, তো এটা হবে আমাদের অ্যান্সার। আর যদি আপনারা নর্মালি জেনে থাকেন 5-এর কিউব 125 হয়, তাহলে ইজিলি বেরিয়ে যাবে 3টে 5 125। আর যেহেতু একটা করে দশমিকের পর জায়গা আছে, তো আপনাদের উত্তর হয়ে যাবে 0.125। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী কোয়েশ্চেন, এবং এটি ম্যাথের শেষ কোয়েশ্চেন আমার তরফে। এটা আমরা দুটো পদ্ধতিতে করে দেখব, একটা ডেসক্রিপটিভ আর একটা শর্ট প্রসেসে। ডেসক্রিপটিভটাই শর্ট প্রসেস মনে রাখবেন, ডেসক্রিপটিভটা মনে রাখার চেষ্টা করবেন। যদি চিনির দাম 20% কমে, ব্যবহার কত বাড়ালে খরচ একই থাকবে? আমি ধরে নিচ্ছি, ধরি পূর্বে চিনির খরচ হতো 100 কেজি, চিনির খরচ হতো 100 কেজি, আর চিনির দাম ছিল 100 টাকা প্রতি কেজি। তাহলে মোট খরচ হতো 100 × 100। 1 কেজির দাম যদি 100 হয় আর 100 কেজির দাম, তাহলে আমাদের হবে 10,000 টাকা। এখন আমার চিনির দাম কী হয়েছে? 20% কমলে কত হবে? আগে আমাদের দাম ছিল 100 টাকা, এখন কেজি প্রতি 20% কমেছে, তাহলে এখন দাম কত? 100 - 20, 80। যেহেতু পার্সেন্টেজ নিয়ে করছি, তো আমরা দাম 100 ধরলে আমাদের সুবিধা হবে। তাহলে এখন পার কেজিতে দাম 80 টাকা। তো আমাদের যদি, আর আমরা আগে ইউজ করতাম 100 কেজি, তো 100 কেজি ইন্টু 80 হচ্ছে আপনার 8,000, কিন্তু আমাদের খরচ সেম রাখতে হবে। আর আমরা যদি আগের মতো খরচ করি 100 কেজি, তাহলে আমাদের খরচ আসছে 8,000 টাকা। তাহলে তো হবে না, আমাদের খরচ রাখতে হবে 10,000 টাকা, আর 80 টাকা পার কেজির দাম হয়েছে। তাহলে এখন আমাদের খরচ করতে হবে
যদি কাটাকাটি করি 4 দিয়ে করি 25, 0 2 হয়ে গেল 125। মানে আমাদেরকে করতে হবে এখন 125 কেজি ইউজ। আগে কত ছিল? 100 কেজি করতাম, এখন 25 কেজি বেড়েছে। কততে বেড়েছে? 100তে বেড়েছে 25 কেজি। মানে আমাদেরকে 25% যদি আমরা চিনির খরচ বাড়াই তাহলে খরচটা আমাদের একই থাকবে। শর্ট ট্রিক্স আমরা কী দেখে নেব? শর্ট ট্রিক্স আমরা এভাবেও করতে পারি যে কত বৃদ্ধি করতে হবে, কত দাম কমেছে সেটা লিখব উপরে, আর 100 থেকে কত দাম বেড়েছে, কত কমেছে, আর তার সাথে গুণিত। যেহেতু আমাদের শতকরার এখানে থাকছে তো এইভাবে লিখতে হবে। তো 20/100/100 মাইনাস 20 80, 100 4 হয়ে যাবে 25% অ্যান্সার হয়ে যাবে। তো আপনারা যে পদ্ধতিটা আপনাদের ইজি মনে হয়, যদি এই পদ্ধতিটা মনে থাকে শর্ট ট্রিক্স, তাহলে ঠিক আছে। যত পার্সেন্ট কমেছে ডিভাইডেড বাই 100 মাইনাস সেই পার্সেন্টেজ ইন্টু 100, অথবা যেভাবে দেখালাম বোর্ড টাইপের সেভাবেও করতে পারেন। পরবর্তী পার্ট আমরা চলে আসি। অলরেডি আমাদের ভিডিও অনেক লেন্থি হয়ে গেছে। চলুন 25টা ম্যাথ তো হলো, এরপরে পরবর্তী আমরা রিজনিংয়ের 25টা কোয়েশ্চেন দেখে নিই। প্রথম কোয়েশ্চেন, যদি বক্স সমান 213 হয়, ফ্যাট সমান 547 হয়, তাহলে ফক্স সমান কত? তো এক্ষেত্রে বি সমান 2 চলে আসছে, ও এক্স সমান মিলছে না। তো আমাদের ইন্ডিভিজুয়ালি এক একটা ওয়ার্ডকে ধরার পর আমাদের কোডিংটা করে নিতে হবে। তো আমার দেখুন এখানে ও এক্স আছে, যেটা আমরা এই সমীকরণ থেকে পেয়ে যাব, আর এখানে এফ এর ভ্যালু আমরা এইখান থেকে পেয়ে যাব। তো বক্সের ক্ষেত্রে যদি আমরা এরকম করে লিখি বক্স বি 2 ও 1 এক্স 3, আবার ফ্যাটের ক্ষেত্রে যদি আমরা লিখি 547 এফ 5 এ 4 টি 7, আমাদের তো লেখার দরকার নেই। আমাদের এফ ও আর এক্স তিনটের ভ্যালু চাই। এফ এর ভ্যালু আমরা পেয়ে গেছি 5, তো এফ হবে 5। ও এর ভ্যালু আমরা পেয়ে গেছি 1, আর এক্সের ভ্যালু পেয়ে গেছি আমরা 3। আমাদের উত্তর হবে 513। পরবর্তী কোয়েশ্চেন, এটা একটা বক্স আছে, চার 9 2 3 5 7 8 1 কোয়েশ্চেন মার্ক। এই কোয়েশ্চেন মার্কের বক্সে কত হবে? তো আমরা যদি দেখি এক্ষেত্রে এইভাবে যোগফল হচ্ছে 4 + 9 + 2 13, 15 হচ্ছে এদের যোগফল। আর এইভাবে যদি আমরা দেখি 2 + 7 + কোয়েশ্চেন মার্কের 15 হওয়ার কথা। অন্যগুলো দেখে নিই। 4 + 3 + 8, এখানে আমাদের আসছে 15। আবার এই ক্ষেত্রে 9 + 5 + 1, এটাও আমাদের 15। 3 + 5 + 7, সেটাও আমাদের আসছে 15। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা সিকোয়েন্স চলে এসেছে যে আমাদের আশেপাশে যোগফল মোট কথা 15 হবে। তো 2 + 7 + 8 সমান 15। তো 2 + 7 সমান 9 + কোয়েশ্চেন মার্ক সমান 15। অর্থাৎ কোয়েশ্চেন মার্ক সমান হয়ে যাবে আমাদের 15 - 9, যেটা হবে 6। গ্রুপ সির পরীক্ষায় আমাদের কোয়েশ্চেন এসেছিল, বক্সের ঘরে যে রিজনিংয়ের কোয়েশ্চেনটা এসেছিল সেটা ছিল এইরূপ: 4 9 6 8 2 4 4 16, এখানে কত হবে? তো এটা লজিক ছিল, এই ফার্স্ট আর সেকেন্ডেরটাই গুণ হয়ে পর তারপরটা বর্গমূল। যেমন প্রথম লাইনের ক্ষেত্রে ছিল 4 × 9 মানে 36, তার বর্গমূল 6। এটাই ছিল 8 × 2 16 √16 মানে 4।
এটা তো সেম হবে, 4 × 16 64, তো 8 এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল। গ্রুপ সিতে যারা করেছিলেন অনেকে লজিক খুঁজে পাননি। তো যাই হোক, আমরা এখানে পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি। 8, 27, 64, 125-এর মধ্যে বেমানান কোনটি? আপনাদের চোখে সবকটাই একই লেগে থাকলো, 64 হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বেমানান। কীরকম? এখানে সব কিউবের ফর্ম আছে। 8 2-এর কিউব, 27 3-এর কিউব, 64 আমাদের 8-এর স্কোয়ার, অর 4⁴, আর 125 আমাদের 5-এর কিউব। তো সবকটাই আমরা কিউবের ফর্মে পাচ্ছি একমাত্র 64 ছাড়া, তো এখানে বেমানান 64। পরবর্তী কোয়েশ্চেন, এক্স হলো ওয়াই এর ভাই, আর ওয়াই হলো জেডের মা। তাহলে এক্স জেডের কে হন? তো আমরা দেখিনি, আমরা এই ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে প্লাস ইউজ করব, ফিমেলদের ক্ষেত্রে মাইনাস ইউজ করব। তো এক্স হলো ওয়াই এর ভাই, তাহলে দুজন ভাই আছে। কে আছে? এক্স হলো ওয়াই এর ভাই, মানে এক্স যে আছে সে প্লাস ছেলে, ওয়াইয়ের লিঙ্গ সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না। পরবর্তী স্টেটমেন্ট আছে ওয়াই হলো জেডের মা, তাহলে জেড যে আছে তার মা ওয়াই, মানে মাইনাস হয়ে গেল। তাহলে আমরা পেলাম এক্স আর ওয়াই ভাই বোন, আর জেড হচ্ছে ওয়াইয়ের মা। তো এই ক্ষেত্রে এক্সের সাথে জেডের সম্পর্ক হচ্ছে মামা ভাগ্নের। এক্স মামা কার? জেডের মামা। এই ভাগ্নে হতে পারে বা ভাগ্নি হতে পারে, সেটা সম্বন্ধে আমরা ক্লিয়ার বলতে পারবো না, কারণ আমাদের কোয়েশ্চেন সেরকম দেওয়া নেই। কিন্তু এক্স জেডের কে হন যেহেতু বলেছেন, তো অ্যান্সার আমাদের হবে মামা। এক্স জেডের মামা হন। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। একটা সারিতে সুমিত বাম দিক থেকে 10তম এবং ডান দিক থেকে বাম দিক থেকে 10তম এবং ডান দিক থেকে 15তম আছে। সারিতে কতজন মোট আছে? তো আমরা যদি একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখে নিই, যদি আমাদের একটা সারিতে রাম যদি এটা বাম দিক, এটা ডান দিক, যদি বাম দিক থেকে 3 নম্বরে থেকে থাকে 1 2 3, আর যদি ডান দিক থেকে 1 2 3 4 5 নম্বরে থেকে থাকে 1 2 3 4, বাম দিক থেকে যদি 4 নম্বরে থাকে, ডান দিক থেকে যদি 1 2 3 4 5 6 নম্বরে থাকে, তাহলে দেখুন আমরা একজনকেই দুবার কাউন্ট করছি, তাহলে টোটাল কতজনের সারি হবে? টোটাল 4 + 6, আর যেহেতু আমরা রামকে দুবার কাউন্ট করছি তো -1 হবে, 10 - 1 = 9। তো এই ক্ষেত্রে সারিতে কতজন থাকবে? যেহেতু সুমিতকে আমরা বাম দিক থেকেও একবার কাউন্ট করছি আর ডান দিক থেকেও একবার কাউন্ট করছি, তাহলে মোট জন হবে আপনার 15 + 10 - 1, 25 - 1 = 24। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী সংখ্যাটি লিখুন। 2 5 10 17, তারপর কোয়েশ্চেন মার্ক। তো আমরা দেখে নিই, 2-এর পর আছে 5, তারপর আছে 10, তারপর আছে 17, তারপরে কোয়েশ্চেন মার্ক। তো 2 আর 5-এর ডিফারেন্স 3, 5 আর 10-এর ডিফারেন্স 5, 10 আর 7। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যাগুলি ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে। 3-এর পর 5, তারপর 7, তারপর হওয়ার কথা 9। তাহলে 17 + 9 আমাদের হয়ে যাবে 26। 26 হয়ে যাবে আমাদের পরবর্তী সংখ্যা, 26 অ্যান্সার। যদি রাম সমান SBN হয়, তাহলে শ্যাম সমান কোড কি? তো রাম সমান
এস বি এন হয়, তাহলে এস এইচ ওয়াই এ এম সমান কত? তো এখানে দেখুন জাস্ট পরের অ্যালফাবেটটি লেখা আছে, আর এর জায়গাতে এস করা আছে, এর জায়গাতে বি আছে, এম এর জায়গাতে এন আছে। সো অ্যাকর্ডিংলি এটা হবে টি আই জেড বি এন, তাহলে অ্যান্সার হবে টি আই জেড বি এন। প্রথমে আপনাদেরকে লজিকটা খুঁজে বের করতে হবে, তারপরে যাবে দেখা যাবে। এখানে কোয়েশ্চেন আছে 2000 সাল থেকে 2024 সালের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে। আমরা জানি লিপ ইয়ার, আমরা জানি অ্যাকচুয়ালি এক বছর সমান হয় 365 দিন, 5 আওয়ার্স 48 মিনিট সামথিং কিছু সেকেন্ড, প্লাস কিছু সেকেন্ড থাকে। তো 5 ঘন্টা 48 মিনিটটাকে আমরা ধরে নিই 365 দিন, অ্যাপ্রক্স 6 আওয়ার্স। তো তার জন্যই 4 বছর পর পর 6 ঘন্টা যেটা প্রতি বছর এক্সট্রা থেকে যায়, তার জন্য 24 আওয়ার্স অ্যাড হয়। তো আমরা তার জন্য এভরি ফোর্থ ইয়ারে আমরা কী করে থাকি, ফোর্থ ইয়ারে প্লাস 1 ডে আমরা অ্যাড করে দিই। তার জন্য ফেব্রুয়ারিতে 29 দিন হয় 4 বছর পর পর, যেটাকে আমরা লিপ ইয়ার বলি। কিন্তু এক্ষেত্রে যদি আমরা দেখি, এটা 6 ঘন্টা ধরে নিলেও এক্স্যাক্টলি 6 ঘন্টার চেয়ে কিছুটা কম টাইম থাকে। তো সেটাকে অ্যাডজাস্ট করার জন্য প্রতি 100 বছরে কী করা হয়, 4 দিয়ে তখন ভাগ করা হয় না, তখন সেটাকে 1000 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা লিপ ইয়ার হয়, নইলে হয় না। তো 2000 সালটাকে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, নর্মালি ভাগ করা যাবে। তো আমাদের সেই হিসাবে 2000 সাল লিপ ইয়ার। পরবর্তী 2004, 2008, 2012, 2016, 2020, 2024। তো যেহেতু এটা আমাদের শতাব্দীর বছর থেকে আমরা 1000 দিয়ে ভাগ করব, যেহেতু ভাগ করা যাচ্ছে তার মানে এটাও লিপ ইয়ার। যদি 1900 হতো সেক্ষেত্রে আমাদের 1900টা লিপ ইয়ার হতো না, যেহেতু ওকে 1000 দিয়ে ভাগ করা যায় না, নট এ লিপ ইয়ার, যেটা আপনাদের পড়েছিল গ্রুপ সিতে। তো আমাদের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তো আমাদের 7খানা লিপ ইয়ার আছে 2000 থেকে 2024 পর্যন্ত। পরবর্তী কোয়েশ্চেন, কলম ইস টু লেখা, কাঁচি সমান কি? কলমের কাজ হচ্ছে লেখা, তো কাঁচির কাজ হচ্ছে কোনো কিছুকে কাটা। তো উত্তর কাটা। উত্তর দিকে মুখ করে হাঁটার পর আপনি ডানে ঘুরলেন, তারপর আবার ডানে, এখন আপনি কোন দিকে মুখ করে আছেন? তো আমাদের জানতে গেলে প্রথমে একটা ম্যাপ নিয়ে নিতে হবে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আপনি যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করেন, তো প্রথমে আমরা এই পয়েন্ট দিয়ে স্টার্ট করে উত্তর দিকে মুখ করে হাঁটার পর এই জায়গাতে আছি। এরপর আপনি ডান দিকে ঘুরলেন, এই জায়গাতে আপনি আছেন। আর আপনি ডান দিকে যদি ঘুরে যান, এরপরে যদি আপনি ডান দিকে ঘুরে যান এই পয়েন্ট থেকে, তো আপনার মুখ এখন এদিকে আছে, আপনি এদিকে ছিলেন, ফের ডানে ঘুরলেন, ডানে গিয়ে পর এই জায়গা থেকে আপনি আবার ডানে ঘুরলেন। তো আপনি এখন কোন দিকে মুখ করে আছেন? দেখুন আপনার মুখটা কোন দিকে আছে, দক্ষিণ দিকে আপনি মুখ করে আছেন। এখান থেকে অড ওয়ান আউট করতে হবে, দিল্লি, কলকাতা, ঢাকা, মুম্বাই। এর মধ্যে দিল্লি, কলকাতা, মুম্বাই 3টি ভারতের শহর, ঢাকা বাংলাদেশের শহর, তো এখানে ঢাকাটা অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন দেখুন, 5, 11, 23, 47 পরবর্তী সংখ্যা কত হবে? তো আমরা দেখে নিই, 5, 11, 6, 11, 12, 23, 23, 24, 47। তো এটা বাড়ছে ইন্টু 2 করে, 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 হবে। তাহলে আমাদের হয়ে যাবে 47 + 48, 95। তো আমাদের উত্তর হয়ে যাবে 95 বা 95।
আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। পরবর্তী কোয়েশ্চেন, যদি জলকে বাতাস বলা হয় আর বাতাস যদি কে নীল বলা হয় তাহলে মানুষ কী পান করে? এই ধরনের কোয়েশ্চেনে আপনাকে কনফিউজ করার জন্য কোয়েশ্চেনটা করা হয়। নর্মালি আমরা মানুষ কী পান করে? জল পান করে থাকি আমরা। তো যেহেতু কোয়েশ্চেনে আমাদের দেওয়া আছে জল ইকুয়ালস টু বাতাস, তো এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে মানুষ বাতাস পান করে। ঠিক আছে। ডক্টর ইকুয়ালস টু হসপিটাল, লয়ার সমান কী হবে? ডক্টররা কোথায় বসেন? হসপিটালে বসেন। তো লয়াররা সেরকম কোর্টে বসেন। কোর্ট হয়ে যাবে অ্যান্সার। ইংরেজি বর্ণমালায় বাম দিক থেকে 12তম বর্ণ কোনটি? হ্যাঁ দেখুন, যদি আপনাদের রিজনিংয়ের আছে, এটা একটা ট্রিক, এরকমভাবে লিখে নেবেন ABCD। আমরা জানি টোটাল GHIJKLM NOPQRST UVWXYZ। উপরে এরকমভাবে লিখতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 এভাবে করলে আপনাদের সুবিধা হবে। কিন্তু আমাদের যেহেতু যে কোনো রিজনিং করতে আপনাদের সুবিধা হবে এরকমভাবে। অন্য কোনো পরীক্ষায় আমার মনে হয় না এসএসসিতে এই লেভেলে দিচ্ছে। যদি দিয়ে থাকে আপনারা লিখে নেবেন, সুবিধাই হবে। তো আমাদের এইখানে বলেছে ইংরেজি বর্ণমালায় বাম দিক থেকে 12তম বর্ণ কোনটি? তো এদিকটার থেকে বাম, এখানে ডাইরেক্ট আমাদের বাম দিক থেকে 12তম বর্ণ হয়ে যাচ্ছে আমাদের এল। তো এল হবে আমাদের অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, ঘড়িতে 4টে বাজলে ঘন্টা মিনিটের কাটার সংখ্যা কত থাকে? যদি এটা আমার ঘড়ি হয় 12 3 6 9, 4টা বাজলে এক্স্যাক্টলি এরকম থাকবে আপনার ঘড়ির কাটা। তো আমরা যদি দেখি একটা বৃত্তর কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি থাকে। এক্ষেত্রে আমাদের কতগুলো ঘর থাকে? 12টা ঘর থাকে। তাহলে 12টা ঘরের জন্য আমাদের যদি 360 ডিগ্রি হয়, একটা ঘর যেতে আমাদের কত ডিগ্রি করে কভার করবে? 30 ডিগ্রি। ঠিক আছে। তো আমাদের এখানে কত আছে? 1 2 3 4, 4খানা ঘর যেহেতু আছে, 4টা বাজছে, তো আমাদের 4 × 30 = 120 ডিগ্রি গঠন করবে। আপনারা জানাবেন 10টা 10 যখন বাজবে বা 10টা বাজলে আমাদের অ্যাঙ্গেল কত থাকবে, কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোয়েশ্চেন, 3 7 15 31। তো এক্ষেত্রে দেখুন +4 হচ্ছে, +8 হচ্ছে, +16 হচ্ছে। এক্ষেত্রেও × 2 × 2 হয়ে যাচ্ছে, × 2 × 2। তো পরবর্তী 16 × 2 হয়ে যাবে 32। তো +32 হয়ে যাবে 63। 31 + 32 হয়ে যাবে 63, 63 হবে অ্যান্সার, 63। পরবর্তী কোয়েশ্চেন, A = 1 B = 2 হলে CAB সমান কত হবে? এক্ষেত্রে অপশান দেখে আমাদের করতে হবে। যদি নর্মাল থাকে সেক্ষেত্রে C হবে 3, A হবে 1 আর B হবে 2। এটাও অ্যান্সার হতে পারে। আর যদি 3টের যোগফল দেওয়া থাকে তাহলে আমাদের হবে 3 + 1 + 2 = 6। তো যেটা উত্তর দেওয়া থাকবে সেই হিসাবে আপনারা উত্তরটা অ্যাটেন্ড করবেন। নিচের কোনটি আলাদা? জানুয়ারি, মার্চ, জুন, আগস্ট। আপনারা যদি দেখেন এক্ষেত্রে সব ডে ওয়াইজ হবে। জানুয়ারি 31 দিন, মার্চ 31 দিন, আগস্ট 31 দিন, কিন্তু জুন 30 দিন। তো জুন মাসটা আমাদের এখানে আলাদা হবে। আর লাস্ট 5খানা কোয়েশ্চেন আমাদের আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। আমাদের চ্যানেলে কন্টেন্ট মাঝে মধ্যে আসছে। আমরা বেসিক্যালি RRB, SSC বা স্টেট এক্সামের জেনারেল নলেজ, ম্যাথ, রিজনিং এসব নিয়ে আমরা ভিডিও নিয়ে আসি।
তো আপনারা যদি চান বা যেসব বন্ধুদের কালকে পরীক্ষা আছে আপনারা চাইলে এটা শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। এটার থেকে কিছু না কিছু কোয়েশ্চেন নাহলে আপনি কিছুটা তো গেন করবেন অবশ্যই, পরীক্ষাতে আপনার অনেক সুবিধা হবে। চলুন পরে কোয়েশ্চেনে যাওয়া যাক। এখানে দেওয়া আছে পাখি ইস্টু ডানা, তাহলে মাছ ইস্টু কী হবে? পাখি ডানা দিয়ে পর হাওয়ায় ওড়ে, মাছের পাখনা দিয়ে পর সাঁতার কাটে, তো মাছের পাখনা হবে অ্যান্সার। আজ সোমবার হলে 61 দিন পর কী বার হবে? দেখুন এটা ক্যালেন্ডারের কোয়েশ্চেন, তো এটা করতে গেলে আমাদেরকে দেখতে হবে যদি আজকে মানডে হয় তাহলে পরবর্তী মানডে আসবে কিন্তু 7 দিন পর। কীভাবে? মানডের পর টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তারপর আবার সোম আসবে। তো কতদিন পর হচ্ছে? এটা 1 হয়ে গেল, 2, 3, 4, 5, 6, 7, তার মানে ঠিক 8 নম্বর দিনটা আবার মানডেতে রিপিট করবে। তো আমরা সেটা দেখার জন্য 61কে আমরা কী করব? 7 দিয়ে ভাগ করব। আমরা জানি 7 8 56, তো 56তম দিনটা হয়ে যাবে আমাদের মানডে। 57, 58, 59, 60, 61। এরপর আমরা বসে নেব টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। 61তম দিনটা হবে আমাদের শনিবার বা স্যাটারডে। তো 61 দিন পর আমাদের হবে শনিবার। আশা করছি বুঝতে পেরেছেন। লুপ্ত সংখ্যাটি খুঁজুন। 1, 4, 9, কোয়েশ্চেন মার্ক 16। এখানে যদি আপনারা স্কোয়ার কিউব পড়ে থাকতেন তাহলে আপনারা দেখে বুঝতে পারতেন যে এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার। সো মাঝখানেরটা 4-এর স্কোয়ার হবে, মানে 4-এর স্কোয়ার মানে 16 এখানে আপনাদের অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন দেখুন, এখানে বলেছে প্লাস ইকুয়ালস টু মাল্টিপ্লিকেশান গুণ আর মাইনাস মানে ভাগ। তাহলে এখানে ইকুয়েশানটার সমীকরণ সমাধান করতে বলেছে। তো এখানে কী করবো আমরা? মাইনাসের জায়গাতে আমরা ইউজ করব ভাজিত, প্লাসের জায়গায় গুণ। 13 ভাজিত 3 আর গুণিত 4। তো আমরা কিছুক্ষণ আগেই পডমাস রুল পড়লাম, যেখানে আমরা বলেছি আগে ডিভিশনের কাজ হবে, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ হবে। তো সেক্ষেত্রে আমাদের হবে 13 ইন্টু 1-এর 3 ইন্টু 4। তো সেই হিসাবে 13 ইন্টু 4/3, 4×52 ইন্টু 3, 3×7=51, 1/3 17.33। যেটা অ্যান্সারে থাকবে সেরকম অ্যান্সার বের করে নেবেন। আর আমাদের একখানা কোয়েশ্চেন পড়ে আছে, এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের। আমরা 13 ধরে নিয়েছিলাম সংখ্যাটা, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 12। তো 12 ধরে আমরা আবার করি। 12 - 3 + 4, মাইনাসের জায়গায় আমরা ইউজ করব ভাজিত। 12 ভাজিত 3, প্লাসের জায়গায় আমরা করব ইন্টু। তো 12 ভাজিত থাকলে বললামই 1-এর উল্টে দেবেন ইন্টু 4। তো 4 4 4 16 হবে আমাদের অ্যান্সার। ডিকশনারি অনুযায়ী সাজান। এখানে আমাদের সাজাতে গেলে দেখুন, ডিকশনারি আপনারা কম বেশি সবাই ইউজ করেছেন। তো এখানে কীভাবে থাকে, প্রথমের সংখ্যাটা প্রথমের অ্যালফাবেট। তো এখানে দেখুন প্রথম 4টে অ্যালফাবেটই প্রত্যেকটা সমান, APPL। তারপরে 5 নম্বর অ্যালফাবেট আছে, এই ক্ষেত্রে ই, এক্ষেত্রে ওয়াই, এক্ষেত্রে আই। তো প্রথমে আসবে ই, তারপরে আসবে আই, তারপরে ওয়াই। তো আমাদের হয়ে যাবে অ্যাপেল 1 নম্বরে, অ্যাপ্লিকেশন 2nd-এ, অ্যাপ্লাই 3rd। তো ডিকশনারি ওয়াইজ হবে আমাদের অ্যাপেল 1 নম্বর, দেন হবে অ্যাপ্লিকেশন,
থার্ড হয়ে যাবে অ্যাপ্লাই। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। কালকের পরীক্ষার জন্য আমরা আলোচনা করলাম ম্যাথ রিজনিংয়ের। আপনাদের দেখবেন এর মধ্যে কতগুলো কোয়েশ্চেন পারবেন। আশা করছি আপনাদের ভালোই আসবে, খুব সহজ কোয়েশ্চেনই আসবে। সবই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, নেগেটিভ মার্কিং থাকবে না। আর কিছু আলোচনা করে নেওয়া যাক আপনাদের ওএমআর ফর্ম ফিল আপ করার ব্যাপারে। যখন ওএমআর পাবেন খুব মাথা ঠান্ডা রেখে পর ওএমআরটা ফিল আপ করবেন, কারণ ওএমআর একবার যদি ভুল ফিল আপ করা হয় তাহলে আর নতুন ওএমআর দেওয়া হবে না। আপনাদের গোটা পরীক্ষা ফুল করলেও আপনারা কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সেস থাকবে। তো আপনাদের উপরে দেখতে পাবেন এটা ওএমআর সিট এই টাইপের হয়। তো এরকম ঘর থাকে, এরকম ব্লক করা থাকে, এরকম ঘর থাকে যেখানে ভিতরে 0, 1, 2, 3 এরকম করে সব কটা দেওয়া থাকে 9 পর্যন্ত প্রত্যেকটারই। তো এইখানে আপনাদের একটা প্রথমে থাকবে রোল নাম্বার, তো আপনাদের অ্যাডমিটে দেওয়া থাকবে, সেটা দেখে ধীরে ধীরে 15 মিনিট আগে কোয়েশ্চেন দেওয়া হবে। ওএমআর সিটটা ফিল আপ করতে 15 মিনিটে যে 20 মিনিট টাইম নেন, তা আপনাদের সময় বেঁচে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা প্রথমে ধীরে ধীরে রোল নাম্বারটা অ্যাডমিটে দেখে পর ফিল আপ করবেন এইখানে। আর সেই হিসাবে এক একটা দেখে পর এখানে যদি 1 হয় এইখানে 1টাকে প্রথমে ডট করবেন, এখানে 2 হলে 2টাকে ডট করবেন, 3 হলে 3টা ডট করবেন, 4 হলে 4 ডট করবেন। প্রথমে ভরুন রোল নাম্বার, দেন এক্সাম সেন্টার থাকবে, সেটার ক্ষেত্রেও সেম এরকম থাকবে যেটা আপনার অ্যাডমিটে লেখা থাকবে। আবার ওর মাঝে এরকম থাকবে গোল থাকবে, যা থাকবে সেটাকে আপনারা অ্যাডমিট কার্ড দেখে ঠিকঠাক ফিল আপ করবেন। সেই হিসাবে এখানে ফিল আপ করবেন। আপনাদের নাম থাকবে, নাম ব্লক লেটার লেখার চেষ্টা করবেন। সেই ওয়াইজ এখানে বক্স থাকবে, আর কোয়েশ্চেন বুকলেট নাম্বার থাকবে, সিরিজ থাকবে। সিরিজটা আপনাদের যে কোয়েশ্চেন সেট থাকবে, কোয়েশ্চেনের বাঁ পাশে বড় করে ব্লকে লেখা থাকবে, এরকম করে থাকবে। আপনাদের এখানে একটা বক্স থাকবে, নিচে ABCD থাকবে। যদি বি সেট পড়ে বি লিখবেন, এখানে বিটা কালার করে দেবেন। এ থাকলে এ লিখবেন, এর ঘরটা ব্লক করে দেবেন। চেষ্টা করবেন একটা এসে একটাই ব্লক করতে, নইলে ক্যান্সেল হওয়ার চান্সেস রয়েছে প্রচুর। ভালো যাক আপনাদের এক্সাম, ভালো থাকুন। আর যেসব বন্ধুরা দিচ্ছে তাদেরকে সম্ভব হলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। জয় হিন্দ।